Thermodynamic itself means what? Therm means heat, and dynamics means motion. তাহলে এটা হচ্ছে মোশন অফ হিট। তার মানে হিটটা কিভাবে মুভ করছে তার স্টাডিজ হচ্ছে থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোডাইনামিক্সের 4টে ল আছে। এই 4টে ল খুব ইন্টারেস্টিং। এখানে যেটা সেকেন্ড ল, ঠিক আছে, নেম, chronological appearance, আর সিরিয়াল নাম্বার বা সিকোয়েন্স নাম্বার। এখানে যেটা সেকেন্ড ল সেটা ফার্স্টে এসছে, ও সিরিয়াল নাম্বার 1। যেটা ফার্স্ট ল সেটা সেকেন্ডে এসছে, এ সিরিয়াল নাম্বার 2। তারপরে সে জিরোথ ল, 3 সিকোয়েন্স 3। তারপরে সে থার্ড ল, এটা ফোর্থে অ্যাপিয়ার করেছে এবং এটার সিকোয়েন্স হচ্ছে ফোর্থ। ও সরি, সিকোয়েন্স নাম্বারটা একটু ভুল হলো, এটা তো ক্রনোলজিক্যালটাই হয়ে গেল। সিকোয়েন্সের দিক থেকে জিরোথ ল হচ্ছে ফার্স্ট, ফার্স্ট ল সেকেন্ড, সেকেন্ড ল থার্ড, আর থার্ড ল ফোর্থ। 4টে ল আছে। তাহলে ফার্স্ট ল মানে তাহলে কী কী আছে? জিরোথ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাই এখানটা খুব রিদমিক ল্যাঙ্গুয়েজ আছে যেটা ইউজ করা হয় এই 4টে লকে একটা স্টেটমেন্টে ডেসক্রাইব করার জন্য। দ্যাট ইজ কল্ড জিরোথ ল কামস ফার্স্ট, ফার্স্ট ল কামস সেকেন্ড, সেকেন্ড ল কাম ফার্স্ট, ফার্স্ট ল কাম সেকেন্ড, দেন কামস জিরোথ ল, দেন কামস থার্ড। ওকে, তো স্টেটমেন্টটা হচ্ছে, হ্যাঁ, মানে এটা রিয়েল লাইফ হলে কীরকম ফানি কেস হতো ভাবো। সেকেন্ড ল কাম ফার্স্ট, ফার্স্ট ল comes second, then comes zeroth law, then the third. Okay, মানে ধরো কোনো একটা ফ্যামিলিতে একটাই ছেলে আছে, ঠিক আছে, তো তাকে দেখে জিজ্ঞেস করছে এই কি তোমার ছেলে? কারণ একটা ভদ্রমহিলাকে তো জিজ্ঞেস করছে, বলে হ্যাঁ ও আমার ছোটো ছেলে। ও আচ্ছা, বড় ছেলে? ওই বড় ছেলে তো নেই। ও আচ্ছা, বড় ছেলে কী হয়েছিল বড় ছেলে? না, বড় ছেলে তো জন্মায়নি। ও মানে জন্মের আগেই? না না, জন্মায়নি। কখনো একটা ছেলে জন্মালে তখন কি তাকে বলা এটা আমার ছোটো ছেলে? বা কোনো একটা মেয়ে জন্মালে বলে এটা আমার ছোটো মেয়ে বা মেজো মেয়ে, যদি তার একটাই চাইল্ড থাকে, এরকম তো বলা হয় না। তাহলে যখন সেকেন্ড ল এসছিল তখন তো ওটাকে সেকেন্ড ল বলা যেতে পারে না, কারণ ফার্স্ট লই তো নেই। ঠিক আছে, তাহলে যখন ওটা অ্যাপিয়ার করছো তখন ওর অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে ল অফ হিট ট্রান্সফার। ল অফ হিট ট্রান্সফার। আর ফার্স্ট ল যখন এলো তখন ওর নাম হয়ে গেল ল অফ কনজারভেশন অফ ল অফ কনজারভেশন। তারপর দেখা গেল যে এই লয়ের প্রিকারসার, মানে দিস ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান দিস ওয়ান, যে ইফ দিস ইজ মিসিং, ইফ দিস ইজ নট এক্সিস্টিং ইন দ্য নেচার,
it won't come. So that is why law of conservation of energy কে ঠিক আছে বলে দেওয়া হলো ফার্স্ট ল, আর ল অফ হিট ট্রান্সফার অপারেশনকে বলে দেওয়া হলো সেকেন্ড ল। তারপর আরও একটা ল এলো, এবার দেখা গেল কি ওটা মোর ফান্ডামেন্টাল। ওকে, দিস ওয়ান মোর ফান্ডামেন্টাল। ট্রাবলটা কি হলো? ট্রাবলটা হলো বাকিগুলোকে পুশ করা যাবে না। ও আচ্ছা, এটা বেশি ফান্ডামেন্টাল, আজকে এটা ফার্স্ট ল, তাহলে যেটা ফার্স্ট ছিল ওটা সেকেন্ড হয়ে যাবে, তাহলে যেটা সেকেন্ড ছিল ওটা থার্ড বলবো। এটাই তো সব থেকে লজিক্যাল ছিল, তাই না? ধরো সেকেন্ড আগে চলে এসছে, ঠিক আছে, হিট ট্রান্সফার লটা আগে চলে এসছে, তখন আমি এটাকে কোনো নাম দিই, তারপর ধরো আমি পেলাম কনজারভেশন ল, তো আমি এটাকে কি বলবো? তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এবার আমার আরেকটা ল এলো, নিউ ল, তাহলে কি নাম দেওয়া উচিত? তাহলে আমার এটাকে ফার্স্ট করা উচিত, এগুলোকে কেটে দেওয়া উচিত, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড করা উচিত। কিন্তু এটা করতে গেলে সায়েন্টিফিক কমিউনিটিতে খুব কনফিউশন তৈরি হতো। ওকে, তার কারণ ধরো একটা কমিউনিটি ফার্স্টকে কেটে দিয়ে সেকেন্ড করে দিয়েছে, আর সেকেন্ডকে কেটে দিয়ে থার্ড করে দিয়েছে, আর জিরোরটাকে ইউজ করছে, সেখানে জিরোরটাকে ফার্স্ট ল বলে মেনশন করেছে। তাহলে ওরা তিনটে ল জানে, এটা হচ্ছে কমিউনিটি ওয়ান। আর আরেকটা কমিউনিটি তখনও এটাকেই ফার্স্ট ল বলছে, এটাকেই সেকেন্ড ল বলছে, ওরা এইখানে কোনো একটা ল আছে এটা জানে না। তাহলে এবার একটা আর্টিকেল বেরোলো, এদের মধ্যে কেউ একজন পাবলিশ করেছে, সেখানে লেখা আছে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল। তাহলে কোন লটা? এই লটা যাকে এরা সেকেন্ড এরা থার্ড বলে চেনে, নাকি এই লটা? কোন লটা সম্বন্ধে এখানে বলা হয়েছে? সায়েন্টিফিক কমিউনিটি খুবই টেন্সড হয়ে পড়ল। ওকে, এটা কমিউনিটি 2 এর কাছে আছে এটা। তাহলে হুইচ ওয়ান ইট ইজ রেফারিং? ইজ দিস ওয়ান অর দিস ওয়ান? কাকে রেফার করছে এটা? সেটা কি বলা যাবে সমজিৎ? এটা কি কখনো বলা যাবে যে এটা কোন লটা, কোন সেকেন্ড লটাকে রেফার করেছে? তাহলে এই যে কনফিউশনটা আছে, এই কনফিউশনটাকেই to do away with this confusion, okay, they decide to keep the name as it suggested previously, okay, and introduce the new law as zeroth law. Okay, so they keep this is as zeroth and this is as first, this is as second. The renaming has not been considered at all. Okay, হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে তাহলে জিরোথ থেকেও যদি ফান্ডামেন্টাল কিছু আসে, তাহলে তার নাম কি মাইনাস ফার্স্ট ল হবে? তার থেকেও ফান্ডামেন্টাল আসে কি মাইনাস সেকেন্ড ল হবে? মানে এরকম আমি কত মাইনাসে যাব? তো ম্যাথামেটিক্যালি সেটা পসিবল, লিঙ্গুইস্টিক্যালি হয়তো সেটা একটু ট্রাবলসাম, ম্যাথামেটিক্যালি হয়তো পসিবল, কিন্তু জিরোথ ল দেখলেই তুমি বুঝতে পারবে এর থেকে ফান্ডামেন্টাল কিছু ইমিডিয়েটলি আসার চান্সে, যদি না কিছু মানে হিউজ লেভেলে কোনো চেঞ্জেস হয়। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে জিরোথ ল। জিরোথ লটা কি আছে? zeroth law of thermodynamics. What is the purpose of zeroth law? Zeroth law is the law
হুইচ ডিফাইন টেম্পারেচার। টেম্পারেচারকে ছোটোবেলায় আমাদের ডিফাইন করানো শেখানো হয় না। টেম্পারেচারকে একটা ভেগ ডেফিনেশন দেওয়া হয়, দ্য রিজন ফর হটনেস অর কোল্ডনেস, দ্যাট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার, নট দ্য ডেফিনেশন অফ টেম্পারেচার। আর একটু বড় হওয়াতে সেটাকে ডিফাইন করা হয় যে যেই জিনিসটার ডিফারেন্সে হিট হট বডি থেকে কোল্ড বডিতে ফ্লো করে, সেটা কি হাইট? ও না, টেম্পারেচার। টেম্পারেচারের সেন্সটা তাতে পাওয়া যায় না। ওকে, তো উই নিড টু ডিফাইন টেম্পারেচার ইন সাম কাইন্ড অফ ওয়ে, যেখানে আমরা এটাকে ফাংশনাল ওয়েতে ডিফাইন করব, কোনো ফিনোমিনাল ওয়েতে নয়। ফাংশনাল ওয়েতে ডিফাইন করা, ফিনোমিনাল ওয়েতে ডিফাইন করা মানে কি না, ধরো প্রেশারকে আমরা এমন ফোর্স পার ইউনিট এরিয়া বলতে পারি, যে আমার একটা বিশাল লার্জ স্পেসে টোটাল এফ ফোর্স পড়ছে, তাহলে ইউনিট স্পেসে এফ বাই এ ফোর্স পড়বে, দ্যাট ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড প্রেশার, দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ প্রেশার। ওকে, দ্যাট ইজ ফাংশনালি ডিফাইন। আমি অন্য ভ্যারিয়েবলসগুলো চেঞ্জ করে প্রেশারের অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারি, ফোর্স চেঞ্জ করে প্রেশার অ্যামাউন্ট চেঞ্জ করতে পারি, এরিয়া চেঞ্জ করে প্রেশার অ্যামাউন্ট চেঞ্জ করতে পারি। অ্যাপ্লিকেশান, সুচ ফোটাও হাতে, এরিয়া ছোটো করে দিয়েছি, অল্প ফোর্সেই সুচটা তোমার হাতে ঢুকে গেল। ওকে, তুমি কারুর হাতের ওপর দাঁড়িয়ে পড়ো আর কারুর হাতের ওপর শুয়ে পড়ো, ঠিক আছে, তার হাতে দেখবে যখন তুমি দাঁড়িয়ে পড়েছো তখন তার হাতে প্রচণ্ড লাগছে, শুয়ে পড়লে অতটা লাগছে না। কারণ কি না, শুয়ে পড়লে গোটা যে ওয়েটটা আছে এটা অনেকটা এরিয়া জুড়ে হয়ে গেছে, আর হাতের ওপর দাঁড়িয়ে পড়লে কি হচ্ছে, পায়ের খুব কম এরিয়া দিয়ে গোটা ফোর্সটা, গোটা বডি ওয়েটটা অ্যাপ্লাই হচ্ছে। তো এটা পুরোটাই হচ্ছে একদম ফাংশনালে ডিফাইন, ঠিক আছে। কিন্তু আমি যদি ফোর্সটাকে বলতাম, ঠিক আছে, দ্য রিজন হোয়াই দ্য এয়ার ফ্লোস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, that doesn't give any sense. It is defined but phenomenally defined. Okay, the reason why air flows from one place to another, this is phenomenally ফেনোমেনন দিয়ে ডিফাইন করছি। এখানে কিন্তু অনেক কিছু হতে পারতো, রিজনটাকে কেউ মিসআন্ডারস্ট্যান্ডিংও করতে পারত। ও আচ্ছা, এয়ার ফ্লোস করছে, আচ্ছা আর্থ রোটেট করছে বলে, তাহলে আর্থ রোটেশনকেই প্রেশার বলে। না 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 না, রোটেশনকে প্রেশার কেন বলতে যাবে? আরে বাবা, ধরে নে আর্থ রোটেট করছে না, তা তো এয়ারও ব্লো করবে না, ধরতেন। ওকে, তো এইটাই তো একমাত্র রিজন নাও হতে পারে, তাই না? প্রেশারটা হতো, মানে এয়ার ফ্লো করার প্রেশারটাই যে একমাত্র রিজন, সেটা তো নাও হতে পারে। তাই জন্য ফেনোমেনালি ডিফাইন্ড আইডিয়াগুলোকে আমরা কিন্তু সায়েন্টিফিক বলে মানি না, এটা অ্যাসাইন্টিফিক, ঠিক আছে। তাহলে তোমরা ছোটোবেলায় যে ডেফিনেশনটা পড়েছিলে মানে টেম্পারেচারে, ওটা ফান্ডামেন্টাল হিসেবে খুব পুয়ার। অল্প বয়সে ঠিক আছে, নো প্রবলেম, মানে ম্যাচুরিটির difference, that definition is okay, accepted, but now you have to define temperature in different way. Okay, hello, তো কিছু বলছো? Anyway, ধরো দুজন বন্ধু আছে, বলো কোনটা? হ্যাঁ বলছি, অনেকে তো এটাও বলতে পারে যে প্রেশার ডেফিনেশন এটা হতে পারে যে এয়ারটা যেটার ডিফারেন্সের জন্য ব্লো করছে। প্রেশারকে তো এইভাবেও ডিফাইন করা যেতে পারতো, হাই প্রেশার থেকে লো প্রেশার থেকে এয়ার ফ্লো করে কি করে না,
এয়ার বলো বা ওয়াটার বলো, সেটা তো ফ্লো করে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে, অন্তরা, ঠিক আছে? কিন্তু সেটা কি কারেক্ট ডেফিনেশন? দেয়ার মাইট বি ভেরি মেনি আদার রিজনস অলসো, দ্যাট ইজ নট দ্য সোল রিজন। Unless and until it is not a sole reason, we cannot accept that as a definition. So that is not scientifically defined. আমরা একটা ফেনোমেনাকে রেফার করে ডিফাইন করছি ব্যাপারটাকে, যে এটা হচ্ছে ওইটার জন্য। ঠিক তেমনি হিট, মানে হিট টেম্পারেচারকেও আমরা সেভাবেই রেফার করেছি। ওকে, যে টেম্পারেচার হাই থাকলে তখন সেটাকে হট বলবো, টেম্পারেচার লো থাকলে তখন সেটাকে কোল্ড বলবো। হ্যাঁ, তো টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিজন বিহাইন্ড হটনেস অর কোল্ডনেস, ঠিক আছে? বা যার জন্য হিট হট বডি থেকে কোল্ড বডি থেকে ফ্লো করে, দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ টেম্পারেচার। দ্যাট ইজ নট সায়েন্টিফিক ডেফিনেশন। ওকে, সায়েন্টিফিক ডেফিনেশনটা কি? সায়েন্টিফিক ডেফিনেশন হচ্ছে জিরোথ ল। জিরোথ ল কি বলছে? ধরো এ বি এর ফ্রেন্ড, আবার এ সি এরও ফ্রেন্ড। তাহলে এ বি এর ফ্রেন্ড, এ সি এরও ফ্রেন্ড, তাহলে এরকম প্রবাবিলিটি আছে যে আমি যদি বি আর সিকে মিট করাই তাহলে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হতে পারে। ওকে, ওয়াই এ আর বি ফ্রেন্ড? বিকজ দে হ্যাভ মেনি থিংস ইন কমন। ওকে, দে হ্যাভ মেনি থিংস ইন কমন। এ আর সির মধ্যেও সেম কথা, দে হ্যাভ মেনি থিংস ইন কমন। তাহলে এ আর বির মধ্যেও অনেক কিছু কমন আছে, এ আর সির মধ্যে অনেক কিছু কমন আছে, তাহলে বি আর সির মধ্যেও নিশ্চয়ই দে মাস্ট হ্যাভ মেনি থিংস ইন কমন। তাহলে এ আর বি ইজ, এ অ্যান্ড বি আর ফ্রেন্ড, ঠিক আছে? দে আর ফ্রেন্ড, they are also friend, so they must from friendship too, they must be friend if they are made together. Okay, that is social construct. Scientifically কি বলছে না, বলছে এ আর বির মধ্যে ধরো একটা ওয়াল আছে, এটা ধরো এ আর এটা ধরো বি, এর মধ্যে একটা ওয়াল আছে। এই ওয়াল এমন একটা জিনিস দিয়ে তৈরি যাতে হিট খুব সহজে ট্রান্সফার করতে পারে। ওকে, আর এ আর সির মধ্যে একটা ওয়াল আছে, এ আর সির মধ্যে একটা ওয়াল আছে, এর মধ্যে দিয়েও হিট ট্রান্সফার করতে পারে। না, এর মধ্যে দিয়ে হিট ট্রান্সফার করতে পারছে না, এই মুহূর্তে আমি এদের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার করতে দিচ্ছি না, কিন্তু এ আর বির মধ্যে যে ওয়ালটা আছে সেটা দিয়ে হিট আলটিমেটলি ট্রান্সফার হতে দেখা যাচ্ছে না। ট্রান্সফার করতে অ্যালাউড, বাট দেয়ার ইজ নো হিট ট্রান্সফার বিটুইন এ অ্যান্ড বি। ওকে, দিস ওয়াল উইল বি কল্ড দেন isothermal wall. Okay, this is isothermal wall. This allows heat transfer. Okay, but A and B has no heat transfer going on. অন্যতম চান্সেস থাকলেও হচ্ছে না, তার মানে বলা যেতে পারে কি এ আর বি অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম, এ অ্যান্ড বি অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা,
আর গ্রিন কালারের যে ওয়ালটা আছে দ্যাট ইজ অরেঞ্জ কালারের যে ওয়ালটা আছে দ্যাট কল অ্যাডিয়াবেটিক ওয়াল। এর মধ্যে থেকে কোনো হিট ট্রান্সফার হয় না। দিস ইজ কল্ড অ্যাডিয়াবেটিক wall. These do not allow heat transfer. তাহলে আমি জানি না এর সঙ্গে সির কি রিলেশনশিপ, এর এস আর সি কি সেম ইয়েতে আছে, মানে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে না নেই? ঠিক আছে, আচ্ছা থার্মাল ইকুইলিব্রিয়ামে ম্যাথামেটিক্যালি কীভাবে দেখায় না, বলছে ধরো ফাংশন অফ এ is equals to xa plus ya plus za plus etc. প্লাস না সরি, মানে এর একটা ফাংশন অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু ফাংশন অফ xa, ya, za এটসেট্রা। এগুলোই প্রেশার ভলিউম তারপর নাম্বার অফ মোলস এটসেট্রা, এইসব প্যারামিটার্সগুলো। আর ফাংশন অফ বি ইজ অলসো ইকুয়ালস টু এফ অফ এক্স বি, ওয়াই বি, জেড বি এটসেট্রা। নাও অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম এই দুটো ভ্যালু ইকুয়াল হয়ে যায়। ওকে, এফ অফ এক্স এ, ওয়াই এ, জেড এ এগুলো সব ইকুয়াল হয়ে যায় কার সঙ্গে? এফ অফ এক্স বি, ওয়াই বি, জেড বি। তাহলে আমি বলতে পারি দ্যাট এফ অফ এ মাস্ট বি ইকুয়ালস টু এফ অফ বি। ঠিক তেমনি সি এরও একটা এরকম একটা ভ্যালু আছে, এক্স সি, ফাংশন অফ এক্স সি, ওয়াই সি, জেড সি, ওকে, ডট 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 এটসেট্রা। এবার যদি এই অ্যাডিয়াবেটিক ওয়ালটাকে আমরা সরিয়ে দিয়ে একটা আইসোথার্মাল ওয়াল বসাই, আমরা কি করলাম? এই দেয়ালটাকে এখান থেকে পুরো ইরেজ করে দিলাম, মুছে দিয়ে দেখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এ আর সির মধ্যে কোনো ফ্রেন্ডশিপ আছে কিনা। আমরা এইটুকু দেখে নিচ্ছি এ আর বির মধ্যে ফ্রেন্ডশিপ আছে, ওদের মধ্যে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, মানে একজন একজনকে দেখলে রেগে যাচ্ছে না, খুশি থাকছে, তার মধ্যে ওদের মধ্যে ফ্রেন্ডশিপটা আছে। এই ফ্রেন্ডশিপটা হচ্ছে হিট ট্রান্সফার না হওয়াটা। হিট ট্রান্সফার হলে সেটা হচ্ছে অ্যানিমোসিটি। ঠিক আছে, দুজনের মধ্যে অ্যানিমোসিটি যাতে জেনারেট না করে সেই ব্যাপারটা আমার দেখতে হচ্ছে। তাহলে আমি কি করেছি, এদের মধ্যে থেকে যে ওয়ালটা আছে এই ওয়ালটাকে রিপ্লেস করে দিয়েছি একখানা অ্যাডিয়াবেটিক একটা আইসোথার্মাল ওয়াল দিয়ে। ওকে, এবার যদি আমি দেখতে পাই তাহলে এবার দুটো চান্স আছে। একটা হচ্ছে এফ অফ এক্স সি, ওয়াই সি, জেড সি, এটা উইল বি নট ইকুয়ালস টু এফ অফ এক্স এ, ওয়াই এ, জেড এ। Okay, or this will be equal. Or this will be equal. ঠিক আছে, if the second thing takes place, এটা কখন হলো? After replacing adiabatic wall with the isothermal wall. After replacing the wall with isothermal wall. ঠিক আছে, f of f xc yc zc either f of xa ya z এর সঙ্গে ইকুয়াল হতেও নাও পারে আর হতেও পারে। যদি সেকেন্ডটা হয়, if this happens, if the second condition happens, তাহলে আমি এটা বলতে পারি কি যে this thing মানে fc
So FC will be equals to FA, কারণ এই জিনিসটা মানেই তো এফসি, উপরে লেখাই আছে, আর এই গোটা জিনিসটা মানেই তো এফএ, এখানে লেখা আছে। ওকে, সো অবভিয়াসলি এফসি উইল বি ইকুয়ালস টু এফবি, তাহলে এফসি এফবির সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, বিকজ এফ এটা এফবির সঙ্গে অলরেডি ইকুয়াল আছে। ওকে, এফসি এফবি এফ এর সঙ্গে ইকুয়াল মানে কি, সি আর এর মধ্যেও কোনো হিট ট্রান্সফার হচ্ছে না। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে নো হিট ট্রান্সফার বিটুইন সি অ্যান্ড এ, নো হিট ট্রান্সফার between C and A, so there will be no heat transfer now this FC, FB, FA, these are defined as temperature। তাই যেগুলো তার সেই ছোটোবেলার ডেফিনেশনটাতেই ফিরে গেল, বাট ম্যাথামেটিক্যালি ফিল। ওকে, একটা ফেনোমেনা এখানেও এক্সটেন্ড করেছে, বাট ফেনোমেনা দিয়েই বলে দেয়নি, ম্যাথামেটিক্স দিয়ে বলেছে। সো দিস এফসি, এফবি অ্যান্ড এফএ generally, or general this F is defined as temperature। Okay, so temperature is the condition under which thermal equilibrium establishes। Okay, temperature is the condition under which thermal equilibrium establishes। তার মানে আমি বলতে পারি যে এ টেম্পারেচার যদি TA হয়, আর বি টেম্পারেচার যদি TB হয়, আর সি টেম্পারেচার যদি TC হয়, তাহলে TA যদি TCর সঙ্গে ইকুয়াল হচ্ছে, এখানে TA ইকুয়ালস টু TB আছে, এখানে TB ইকুয়ালস টু TC বেরিয়ে গেছে, TA ইকুয়ালস টু TC, তাহলে এখানে TC ইকুয়ালস টু TBও বেরোচ্ছে। যেহেতু টেম্পারেচার সমান, সুতরাং নো হিট ট্রান্সফার। ওকে, সো দিস ইজ বেসিক্যালি জিরোথ ল। জিরোথ ল নামটা দেওয়ার আরেকটা জাস্টিফিকেশন হচ্ছে, এখানে কোনো হিট ট্রান্সফারের গল্প আমরা বলতে পারছি না, কিন্তু এর অনেকগুলো লিমিটেশন রয়েছে। কতটা হিট ট্রান্সফার, কোন দিক থেকে কোন দিকে হিট ট্রান্সফার, এইগুলো এখানে কোথাও বলা নেই। একজনের হিট লস কি ইকুয়াল টু আরেকজনের হিট গেইন, টোটাল হিট কি কনজার্ভ নাকি টোটাল হিট কনজার্ভ নয়, মোমেন্টাম কনজার্ভ হয়, কাইনেটিক এনার্জি কনজার্ভ নাও হতে পারে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন এরপর উঠে আসে, যেটা জিরোথ ল ফার্দার এক্সপ্লেন করতে পারে না, তখন আমাদের ফার্স্ট ল সেকেন্ড ল এগুলো দরকার পড়ে। নেক্সট কাম সাম ডেফিনেশন। টেম্পারেচারকে আমরা ডিফাইন করলাম, এবার বাকি টুলসগুলো ডিফাইন করলাম। ফার্স্ট ল সেকেন্ড লকে ডিফাইন করতে গেলে সবার আগে আমাদের ডিফাইন করতে হবে হোয়াট ইজ সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ সারাউন্ডিংস, because heat exchange takes place between system and surroundings.
আমরা যখন খেতে বসি কি আমরা আমাদের বডি পার্ট খাই? আমাদের মধ্যে কেউ কেউ মুরগি ছাগলের বডি পার্ট খায়, সেটা আলাদা কথা। কেউ কেউ গাছের বডি পার্ট খায়, কিন্তু নিজের বডি পার্ট তো আমরা খেতে শুরু করি দিনে খিদে পেলে। হ্যাঁ, অনেকের অবশ্য আঙুল চোষার বদ অভ্যাস থাকে, কিন্তু বা নখ খাওয়ার বদ অভ্যাস থাকে, কিন্তু সেটা কোনোটাই খাওয়া নয়। সেগুলো কনজিউম হচ্ছে না, সেগুলো কোনো এনার্জি দিচ্ছে না। হিট এক্সচেঞ্জ টেক্স প্লেস ইন বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। ওকে, তো হোয়াট ইজ সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ সারাউন্ডিং? তো সিস্টেম কাকে বলবো? তাহলে ইউনিভার্স ইজ মেড আপ অফ দিস টু থিংস। ইউনিভার্স ইজ মেড আপ অফ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। তো সিস্টেম কাকে বলবো আর তার সারাউন্ডিংস কি হবে? এনি অ্যান্সার? সিস্টেম কাকে বলি? What is system? Hello? Hello? সঞ্জিত বলো। সিস্টেম কাকে বলবো? হ্যাঁ, তোমার আওয়াজটা কাটছে, থাক। অন্য কেউ? সুমিত, এনি আইডিয়া সিস্টেম কাকে বলা যেতে পারে? অ্যাকিউরেট না হলেও চলবে। সিস্টেম, সিস্টেম শুনতে পেলাম না। সুমিত বলো একবার। আরে অন্তরা বলো, সিস্টেম কাকে বলছো? ওকে, সামথিং পার্ট অফ মেকানিজম। ওকে, সুমিত কিছু বলছিলে? সুমিত, হ্যাঁ বলো, কিছু বলছিলে? সিস্টেম সিস্টেম কাকে বলা যেতে পারে? সিস্টেম কাকে বলা যেতে পারে? সুবর্ণ, সিস্টেম? সুমিত, আওয়াজটা ক্লিয়ার আসছে না তোমার। সুবর্ণ, সিস্টেম? Yes, I understood. নেটওয়ার্কে প্রবলেম করছে। এনিওয়ে, সিস্টেম হচ্ছে সেই জিনিসটা, দ্য অবজেক্ট হুইচ উই স্টাডি। যার মধ্যে আমরা সমস্ত মেজারমেন্টগুলো করব, যেটার মেজারমেন্টগুলো করব। আচ্ছা, ভলিউম কত রে?
কার ভলিউম? আরে সিস্টেমের ভলিউম, কাকে স্টাডি করছি, ঠিক আছে? তো যাকে স্টাডি করব, যাকে ফোকাসে রেখেছি, ওকে, সেটাকে বলা হচ্ছে সিস্টেম। কম্প্রিহেন্সিভ কেমিস্ট্রিতে ডেফিনেশনটা দেওয়া যায়, আ সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন স্টাডি একই জিনিস, ওকে? তাহলে যে জিনিসটাকে আমরা স্টাডি করছি, যার মধ্যে প্যারামিটারগুলোকে আমরা মেজার করতে চলেছি, সেটা হচ্ছে সিস্টেম। আর সারাউন্ডিং হচ্ছে এক্সক্লুডিং এভরিথিং, এক্সক্লুডিং দ্যাট থিং হোয়াট এভার লেফট ইন দ্য ইউনিভার্স, দ্যাট ইজ কল্ড সারাউন্ডিং। The whole universe excluding the system, the whole universe excluding the system. ওকে, মানে আমি যদি একটা সাবজেক্ট অফ স্টাডি হই, আমার বডির স্কিনের ঠিক আউটার লেয়ারের পর থেকে শুরু করে ইউনিভার্স যেখানে শেষ হচ্ছে, দ্য হোল থিং ইজ মাই সারাউন্ডিংস। All my surrounding material or object or things may not affect me. আমার গায়ে এখন চাঁদের আলো এসে পড়ছে না, ঠিক আছে? আমার গায়ে এখন মার্সের ধুলো লাগছে না, আমার গায়ে এখন হয়তো কসমিক ওয়েভ লাগছে না, কিন্তু দে আর অল পার্ট অফ মাই সারাউন্ডিংস। ওকে, সবাই আমার চারিদিকে রয়েছে, সেটা আমার বডির পার্ট নয়, আমার পার্ট নয়। তো আমাকে স্টাডি করতে গেলে সেই সম্বন্ধে কিচ্ছু জানা যাবে না। ওকে, সো এক্সক্লুডিং দ্য সিস্টেম হোয়াট ইজ দেয়ার, দ্যাট ইজ কল্ড সারাউন্ডিংস। নাও দেয়ার আর ফিউ টাইপস অফ সিস্টেম। আর সারাউন্ডিংসের সিস্টেম থেকে যেটা এক্সক্লুড করছে, মানে সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে যেটাকে ডিফাইন করছে যে এটা এই পর্যন্ত সিস্টেম হবে, এই পর্যন্ত সারাউন্ডিং হবে, দ্যাট thing is called boundary. Okay, this is called boundary, the part which separate system from surrounding, the part which belongs to no one, system এরও নয়, surroundings এর নয়, separate system from surrounding. It is a philosophical concept, it is not a real concept. তোমার চামড়া তোমার বাউন্ডারি নয়, তোমার চামড়া তোমার পার্ট অফ দ্য সিস্টেম। বিকজ তোমার চামড়ায় যদি একটা ফোড়া হয় বা কোনো একটা জায়গায় কোনো একটা পেরেক ঢুকে যায় বা কেটে যায়, তাহলে তোমার ব্যথা করবে, it will affect your system. Okay, বাট চামড়ার ঠিক আউটার লেয়ারে যে এয়ারগুলো বসে রয়েছে বা এয়ার যেগুলো উড়ে বেড়াচ্ছে গায়ের উপর দিয়ে, দ্যাট ইজ অলসো নট বাউন্ডারি। ওকে, তোমরা যদি সেটের আইডিয়া করে থাকো, সেট বা সাবসেটের আইডিয়া, তাহলে এটা যদি আমার ইউনিভার্সাল সেট হয়, দিস ইজ মাই ইউনিভার্সাল সেট, তো দিস ইজ কল্ড সিস্টেম and these are surrounding. Okay, boundary is neither here not there, this one neither here not there. English এর একটা ফ্রেজ, neither here not there, আমাকে ছোটবেলায় খুব শুনতে হতো, তোর মন কোন দিকে থাকে রে, তুই হয়তো কিছু করতে পারছিস, মন তো অন্য দিকে চলে যায়, তুই পুরোপুরি এখানেও থাকিস না ওখানেও থাকিস, তাই তাদের কোথায় থাকিস, আমি ভ্যানিশ হয়ে যাই। ওকে, তাই বাউন্ডারি একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট, ইট ইজ নট এ রিয়েল। তুমি বাউন্ডারিকে মেটেরিয়ালাইজ করতে পারবে না, এক্সিস্টেন্সটা বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে, বোতলের বাউন্ডারি আছে একটা, বোতলের বাউন্ডারিটা বোতলের প্লাস্টিকটা নয়, বাউন্ডারির পাশ দিয়ে ঘিরে থাকে এয়ারগুলোও নয়, ঠিক আছে? বোতলটা ধর বলতে গেলে তুমি প্লাস্টিকটা বাদ দিয়ে বাকি বোতলটা ধরতে পারো না। ওকে, সো বাউন্ডারি ইজ নট এ রিয়েল কনসেপ্ট বাট ইজ এ philosophical concept.
ওকে, এই বাউন্ডারির বেসিসে, অন দ্য বেসিস অফ বাউন্ডারি সিস্টেমকে তিনটে ভাগে ভাগ করা যায়। দ্য টাইপস অফ সিস্টেম অন দ্য বেসিস অফ বাউন্ডারি, একটা হচ্ছে ওপেন সিস্টেম, আর এটা হচ্ছে ক্লোজ সিস্টেম, আর এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, আমি যখন সেটের কথাটা বলছিলাম, এই সিস্টেমটা যদি সেট হয় তাহলে সারাউন্ডিংটা সাবসেট, ঠিক আছে। আর তুমি যদি গোটা ইউনিভার্সকে স্টাডি করো, জাস্ট এক্সক্লুডিং দ্য স্মল পার্ট, ঠিক আছে, তাহলে সিস্টেম যদি এটা হয় তাহলে রেস্ট ইজ সারাউন্ডিং, আর সারাউন্ডিং যদি এটা হয় তাহলে রেস্ট ইজ সিস্টেম। ওকে, আমি একটা জিনিসকে এক্সক্লুড করে বাকি ইউনিভার্সকে স্টাডি করতে পারি, তাই জায়গাটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। ওকে, তা যেটা তখন সিস্টেম থাকে সেটা সারাউন্ডিং হয়ে যায়, আর যেটা তখন সারাউন্ডিং থাকে তখন সেটা সিস্টেম হয়। তার মানে এরা দুজন কিন্তু ইন্টারচেঞ্জেবল। সিস্টেম মানে ওটা ছোটো আর সারাউন্ডিং মানে ওটা বড়, এমনটা ভাবার কোনো কারণ নেই। দিস ক্যান বি অলসো কন্ট্রিবিউটেড অ্যাজ সারাউন্ডিং অ্যান্ড দিস ক্যান বি অলসো মেনশনড অ্যাজ সিস্টেম, ডিপেন্ডিং আপন হুইচ ওয়ান ইউ আর স্টাডি। ওকে, বাউন্ডারি বিলংস টু নো ওয়ান। তাহলে সেই হিসেবে বেস করতে গেলে আমার সিস্টেমের আর সারাউন্ডিংসের মাঝখানে যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারি যদি ওপেন হয়, ওকে, সিস্টেমটা মানে বাউন্ডারি যদি ওপেন হয় তাহলে সেটাকে ওপেন সিস্টেম বলা হয়। বাউন্ডারি ওপেন, তো বাউন্ডারি যদি ওপেন হয় তাহলে ব্যাপারটা কী হবে, সিস্টেমের ভেতর যে এলিমেন্টগুলো আছে, সিস্টেম তো আমাদের পলিটিক্যাল সিস্টেম, পলিটিশিয়ান কে কে আছে, কেউ নেই, মিনিস্টার নেই, ব্যুরোক্র্যাট নেই, পিপল নেই, তার পলিটিক্যাল সিস্টেমটা আছে কাকে নিয়ে? সিস্টেম আইসোলেটেডলি এক্সিস্ট করতে পারে না। সিস্টেম তখনই এক্সিস্ট করবে যখন তার মধ্যে এলিমেন্টস থাকবে। কালেকশন অফ এলিমেন্টস ইজ কল সেট, তাহলে এখানে হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস ইজ কল সিস্টেম। এলিমেন্ট বলতে কিন্তু এখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এই এলিমেন্টগুলো বলছি না, দোজ হুইচ উই আর স্টাডি, ঠিক আছে। তাহলে বাউন্ডারি যদি ওপেন হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এই যে এলিমেন্টগুলো এটা সিস্টেম আর সারাউন্ডিংস মধ্যে এক্সচেঞ্জ হতে পারে। সাপোজ এরকম একটা সিস্টেম আছে, তাহলে এর ভেতর যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলো বাইরেও আসতে পারে। তাহলে এই টাইপের বাউন্ডারিতে বা এই টাইপের সিস্টেমে মাস অ্যান্ড হিট বোথ আর গেটিং এক্সচেঞ্জড, ঠিক আছে। তাহলে মাস অ্যান্ড এনার্জি বোথ গেটিং এক্সচেঞ্জড। তুমি একটা ঘরে ঢুকলে, ঘরে দেখলে সব দরজা জানলা পুরো পারফেক্টলি সিল, কিন্তু ঘরে একটা এসি চলছে। ঘরটা কিন্তু ক্লোজ সিস্টেম নয়, ঘরটা ওপেন সিস্টেম, কারণ ঘরের ভেতরের হাওয়াটা ভায়া ডাক্ট, ভায়া ফ্যান এসির পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে, এসি সেটাকে টানছে, টেনে বাইরে ফেলে দিচ্ছে, আর তোমাকে কিছুটা রিসার্কুলেটেড কোল্ড এয়ার, ড্রাইড এয়ার পাঠিয়ে দিচ্ছে। ওকে, তাহলে মাসও যাচ্ছে, হাওয়াটা বেরোচ্ছে, এনার্জিও যাচ্ছে, হিটটাও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এসি রুম হচ্ছে একটা ওপেন বাউন্ডারির এক্সাম্পল। এমনি নর্মাল দরজা খোলা রুম তো বটেই, ওকে, বাট এসি যদি রুমটা করো তাহলে সেটা হচ্ছে আমার ওপেন সিস্টেম, ওখানে মাসও যাচ্ছে, এনার্জিও যাচ্ছে। ক্লোজ সিস্টেম হচ্ছে বাউন্ডারি ক্লোজ, বাট এখানে একটা বড়সড় বাট আছে। বাউন্ডারি ক্লোজড বাট পারমিয়েবল। পারমিয়েবল বাউন্ডারি হলে কী ব্যাপার হবে না, এই যে সিস্টেমটা সেই সিস্টেমটা ক্লোজড, এর ভেতর থেকে এলিমেন্টগুলো বেরোতে পারে না,
এর ভিতরে যে কনস্টিটিউয়েন্ট আছে এগুলো বেরোতে পারছে না, দে ক্যান নট গো আউট, নো মাস এক্সচেঞ্জ টেকিং প্লেস, নো মাস এক্সচেঞ্জ। বাট এখান থেকে আরেকটা জিনিস বেরিয়ে যেতে পারে, দ্যাট ইজ কল হিট। এনার্জি বেরিয়ে যেতে পারে, অথবা এনার্জির মধ্যে ঢুকতেও পারে, এনার্জির ট্রান্সফার হবে। এখানে যেমন এনার্জিটা এখান দিয়ে বেরোচ্ছিল, এখান দিয়েও বেরোচ্ছিল, সব জায়গা থেকে এনার্জি বেরোচ্ছে, এনার্জির জন্য কোনো রেস্ট্রিকশান ছিল না ওখানে। এখানে এনার্জি রেস্ট্রিকশান নেই, কিন্তু মাসের রেস্ট্রিকশান আছে। তাহলে এনার্জি গেটিং এক্সচেঞ্জ, এখানে অনলি এনার্জি এক্সচেঞ্জড, এটা হচ্ছে ক্লোজ বাউন্ডারি, তাহলে এটা ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম হচ্ছে ডাবল বাউন্ডারি সিস্টেমও। একটা সারাউন্ডিংসকে আমি সিস্টেম কনসিডার করতে পারি যদি আমি সিস্টেমটাকে এক্সক্লুড করে দিই কোনো একটা স্টাডির থেকে। তাই ঠিক সেরকমভাবে আইসোলেটেডেও দুটো বাউন্ডারি থাকে, একটা সিস্টেমের বাউন্ডারি, একটা সারাউন্ডিংসের বাউন্ডারি, কিন্তু দুটো বাউন্ডারি টাচ করে নিই। ওকে, দেন ইট ইজ কল্ড boundary closed for both mass and energy. তার মানে ইটস এ ডাবল লেয়ার, মাঝখানটা ইনসুলেটেড। ইনসুলেটেড মিনস ওখান থেকে কোনো এনার্জি ট্রান্সফার হচ্ছে না। যেমন তারের ওপর হাত দিলে, তারের ওপর যদি একটা প্লাস্টিকের কোটিং থাকে তাহলে সেটা ইনসুলেটেড বলে, তাহলে তারের ভেতর দিয়ে কোনো রকম কোনো এনার্জি কারেন্ট এনার্জি তোমার বডিতে এসে ছুটছে না। নিউক্লিয়ার মেটেরিয়ালের পাশে লেড দিলে নিউক্লিয়ার এনার্জি যেমন তার বাইরে বেরোতে পারছে না, ঠিক তেমনি থার্মোফ্লাস্কের মধ্যে চা রাখলে বা গরম জল রাখলে সেটাও কোল্ড হচ্ছে না। বা ওই থার্মোকলের যে আইস ট্রেগুলো, আইস বক্সগুলো পাওয়া যায়, ওর মধ্যে আইস রাখলেও জিনিসটা গরম হচ্ছে না চট করে। তার কারণ কি, ওখানে আমরা যথাসম্ভব ম্যাক্সিমাম পসিবল ট্রাই করে আমরা ওকে আইসোলেট করে দিয়েছি। দিস পোর্শন কন্টেন্স নাথিং, দিস হ্যাজ নো মিনস টু গেট হিট এক্সচেঞ্জড। This is insulated boundary. This boundary is called insulated boundary. যদিও আমরা একটা জিনিস জানি যে রেডিয়েশন হিট কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সুতরাং রেডিয়েশন এনার্জি কোনোভাবেই আটকানো যায় না, রেডিয়েশন হিট এখান থেকে বেরোবে। বাট ফর দ্য ফিজিক্যাল কনসিডারেশন উই ক্যান সে দিস ইজ ইনসুলেটেড বাউন্ডারি which allows no mass or heat exchange. This allows no mass or heat exchange. So this is clearly hypothetical one. থার্মোফ্লাস্কেও সামান্য হলেও হিট কমে যায়, কারণ থার্মোফ্লাস্কটার এই যে দুটো লেয়ারের মাঝখানের লেয়ারটা, সেখানে কিছুটা হলেও এয়ার থাকে, প্লাস থার্মোফ্লাস্কটা একটা পয়েন্টের ওপর বসানো থাকে। দ্যাট পয়েন্ট ক্যারিজ অল দ্য লোড, বাট দ্যাট পয়েন্ট অলসো ফেসিলিটেট হিট ট্রান্সফার বাই কন্ডাকশান। ওকে, যতই তোমার তারের মধ্যে দিয়ে হাত দাও না কেন, যতই কম কারেন্ট আসুক না কেন, কিছু চার্জ ওখান দিয়ে লিক হবেই হবে। তোমার তাতে ফিজিক্যাল কোনো চেঞ্জ তুমি বুঝতে পারবে না। শক খেলে কী হয়, ফিজিক্যালি তো একটা ঝটকা দেয়, তো সেই ঝটকা ফাটকা কিছুই তুমি বুঝতে পারবে না, কিন্তু আসছে, এটুকু বোঝা যাচ্ছে যে আসছে। ওকে, সো দিস ইজ হাইপোথেটিক্যাল ওয়ান। তাহলে বাউন্ডারি বেসিসে আমার সিস্টেম তিন রকম, ওপেন, ক্লোজ আর আইসোলেটেড। আর সেকেন্ডটা হচ্ছে অন দ্য বেসিস অফ স্টাডি। ঠিক আছে, বেসিস অফ স্টাডিতে সিস্টেম দু রকম, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম,
It's kind of socialism. Okay, it's a collective, not the individual elements are studied separately. And another is called microscopic system. This is individualism. Okay, not every element of the system is studied separately. System is studied generally, overall. Okay. System is studied overall. আর মাইক্রোস্কোপিক সিস্টেমে কি হচ্ছে না, ইন্ডিভিজুয়াল পার্টিকেল, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অফ দ্য সিস্টেম এরা ফোকাস পাচ্ছে। সিস্টেম ইজ স্টাডিড বাই ইটস এলিমেন্টস। আমরা আগের চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়ছিলাম, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, কাইনেটিক এনার্জি, এগুলো কি প্রত্যেকটা পার্টিকেল ধরে আলাদা আলাদা করে দেখছিলাম, নাকি গোটা গ্যাসের একসাথে দেখছিলাম? মাস যখন আমরা মেজার করি তখন কি প্রত্যেকটা পার্টিকেল আলাদা করে মাস মেজার করে তাকে যোগ করে দিই, নাকি ওভারঅল জিনিসটাকে বসিয়ে দিই দাঁড়িপাল্লায়, আর উল্টো দিকে একটা বাটখা রেখে মেজার করে দেখে নিই যে কতটা আছে মাস? ওকে, কিন্তু যখন আমরা কম্পোজিশন স্টাডি করছি, এই কত পার্সেন্ট জল আছে রে, কত পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে রে, কত পার্সেন্ট নাইট্রোজেন আছে রে, এইটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্টাডি। মাইক্রোস্কোপিক স্টাডিকে তাই বলা হয় অ্যানালিটিক্যাল। ওকে, আর ম্যাক্রোস্কোপিক স্টাডিকে অনেক সময় বলা হয়, ঠিক আছে, সিনথেটিক্যাল। ওকে, সো দিস ইজ বেসিক্যালি অ্যানালিটিক্যাল স্টাডিজ। মানে অ্যানালিটিক্যাল পারপাসে এই ধরনের সিস্টেমকে ইয়ে করা হয়। এটা হচ্ছে সিনথেটিক্যাল, মানে আমি কিছু তৈরি করতে চাইছি, সেই কেসে আমরা মাইক্রোস্কোপিক স্টাডিটা করে থাকি। আমরা ধরো কোনো একটা মেশিন ডিজাইন করব, তাহলে ওখানে এরিয়া কত, ওখানে ভলিউম কত হবে, ওখানে কোন ফ্লুইডটা দিলে কত প্রেশার ডেভেলপ করবে, এইসব ম্যাক্রোস্কোপিক স্টাডিজের আন্ডারে পড়ছে, সিনথেটিক্যাল স্টাডি। ওকে, বাট হোয়াট টু স্টাডি? বেসি অফ স্টাডি, বেসি অফ স্টাডি, স্টাডি তো বলে যাচ্ছি, সিস্টেমটাকে স্টাডি করবো, কিন্তু সিস্টেমটাকে ধরে স্টাডি করবো, সিস্টেমে কিছু প্যারামিটার আছে সেগুলোকে ধরে ধরে স্টাডি করবো, তবে সিস্টেম সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয়। সিস্টেমকে স্টাডি করা মানে সিস্টেম সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করা, কিন্তু মাথার মধ্যে আঙুল ঠুকে ঠুকে সিস্টেম 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 খুব খারাপ, সিস্টেমকে বদলাতে হবে, সিস্টেম এভাবে বললে কি হবে? সিস্টেমের যে কম্পোনেন্টগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, তাদের প্রপার্টিসটাকে ফলো করতে হবে। তাহলে কী কী প্রপার্টিস ফলো করব? সেই প্রপার্টিসগুলোকে বলা হয় ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিস, ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। যেহেতু ম্যাক্রোস্কোপিক সিস্টেমের প্যারামিটারগুলোকে স্টাডি করব, তাই এখান থেকে আসে কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস অফ সিস্টেম। মাইক্রোস্কোপিক প্রপার্টি বলতে পার্সেন্টেজ, কম্পোজিশন, এগুলোকে বোঝায়। ম্যাক্রোস্কোপিক স্টাডিজ প্রপার্টিজ হচ্ছে দ্য প্যারামিটার্স হুইচ উই আর স্টাডিং, দ্য প্যারামিটার্স, quantification of that parameters gives me the idea about the system. যেমন ধরো তুমি কোনো একটা জায়গাতে কোনো একটা সিস্টেমের টেম্পারেচার পেলে -10°C, তুমি বুঝলে যে এর মধ্যে যদি আমি আমার হাতটা ঢোকাই, যে হাতের টেম্পারেচার হচ্ছে 37°C, ওই -10°C মেটেরিয়ালটা চাইবে আমার হাত থেকে হিট সব টেনে নিয়ে যাতে ও গরম হয়ে আমার হাতের টেম্পারেচারের সঙ্গে ইকুয়াল হতে পারে। আচ্ছা, তার মানে ওই সিস্টেমটা কোল্ড আছে, দ্যাট ইজ দ্য জাজমেন্ট অ্যাবাউট সিস্টেম।
বাট হোয়াট উই রিয়েলি স্টাডিড, আমরা কখনোই কিন্তু সিস্টেমকে স্টাডি করতে পারছি না, তার মানে সিস্টেমের প্যারামিটারগুলোকে স্টাডি করে সিস্টেমের আইডিয়াটাকে স্টাডি করছি। তাহলে এখানে দুটো, একটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সপেন্সিভ করে ফেলছে, এক্সটেন্সিভ প্রপার্টি, আর একটা বলা হচ্ছে ইনটেন্সিভ প্রপার্টি। ওকে, এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে যেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, কতটা ম্যাটার আছে, ফাংশন অফ মাস। ওকে, দিস ইজ আ ফাংশন অফ মাস ডিপেন্ড আপন, আচ্ছা এটাকে এক্সটেন্সিভের সাথে এক্সট্রিনসিকও বলা হয়, আর এটাকে ইন্ট্রিনসিক বলা হয়। ওকে, extrinsic in nature and intrinsic in nature, innate. Okay, this is function of mass, depends upon quality. Function of mass মানে depends upon quantity, not quality. মানে কোন মেটেরিয়াল সেটা ম্যাটার করছে না, কতটা আছে সেটা ম্যাটার করে যাচ্ছে। ঠিক আছে, যেমন ধরো মাস ইটসেলফ ইজ এ ফাংশন অফ মাস। ওকে, এক্সাম্পল মাস, ভলিউম, মোলস, total energy, okay, heat capacity বা internal energy এগুলো সব কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। এক্সটেন্সিভ প্রপার্টি কিন্তু তা নয়, it is not a function of mass. এর মানেটা কি? এর মানেটা হচ্ছে do not বা does not depend upon quantity বাট কোয়ালিটি। মানে কি মেটেরিয়াল দিয়ে তৈরি, লোহা দিয়ে, সোনা দিয়ে, জল দিয়ে, এলিমেন্ট দিয়ে, কম্পাউন্ড দিয়ে, গ্যাস দিয়ে, সলিড দিয়ে, লিকুইড দিয়ে। ঠিক আছে, তাহলে স্টেট হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, তাহলে এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে স্টেট, সে মাস যতই হোক না কেন, ওয়াটারকে যদি তুমি 5 ডিগ্রি সেলসিয়াসে রাখো, 1 লিটার নাও বা 1 ml নাও, ওটা লিকুইডই থাকবে। টেম্পারেচার মাসের ওপর ডিপেন্ড করছে, ভলিউমের উপর ডিপেন্ড করছে। ওকে, টেম্পারেচার, প্রেশার, আচ্ছা ওপরে আরও কিছু এক্সাম্পল দেখার কথা ছিল। ভলিউম ছিল তো, এখানে এরিয়াও আছে। ভলিউম থাকে, এরিয়া থাকবে, লেংথ আছে, তো সবই ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তারপরে এগুলো কনস্ট্যান্ট নয়, কিন্তু এগুলো চেঞ্জ হবে, কিন্তু মাসের সঙ্গে চেঞ্জ হবে না। একটা গ্লাস, গ্লিসারিন, যাই তুমি নাও না কেন, অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী হবে। কমে গেলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে যাবে, বেড়ে গেলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যাবে না। ডেনসিটি,
ভিসকোসিটি আগে দিয়ে বললাম, ভিসকোসিটি আজকেও একটু রিপিট করলাম। স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট, এগুলো কোনোটাই মাসের উপর ডিপেন্ড করছে না। বলছে হ্যাঁ ডেন্সিটি মাসের উপর ডিপেন্ড করছে না, মানে ডেন্সিটি তো মাস বাই ভলিউম। ওই তো ওটাই হচ্ছে ব্যাপার, ডেন্সিটি তো মাস বাই ভলিউম, বাট ভলিউম ইজ অলসো ফাংশন অফ মাস। যত মেটেরিয়াল বাড়বে তত ইয়ে বাড়বে, ভলিউম বাড়বে। তাহলে ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস বাই ভলিউম। So this is function of mass and that is another function of mass. So mass factor got cancelled out. Okay, the mass by F divided by mass into G, mm cancel out F by G. So this ratio became density. ঠিক আছে। টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে টোটাল হিট বাই হিট ক্যাপাসিটি রেশিও। টোটাল হিট হচ্ছে এম ইন্টু সি ইন্টু টি বা ডেল্টা, হ্যাঁ এম ইন্টু সি ইন্টু টি ডিভাইডেড বাই এম ইন্টু সি হচ্ছে হিট ক্যাপাসিটি, সি অর এস আমি জানি না স্পেসিফিক এটার ইউনিটটা কী আছে। ওকে, তাহলে এটা ক্যান্সেল করে দাও, তাতেও শুধুমাত্র টি পড়ে থাকে। তাহলে এইটা বোঝা যাচ্ছে যে একটা ইন্টেন্সিভ প্রপার্টি দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও। প্রেশার, ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্স ইজ ফাংশন অফ মাস। মাস বেশি থাকলে ফোর্স বেশি থাকবে, একটা আঙুল দিয়ে খোঁচাও আর পাঁচটা আঙুল দিয়ে ঘুষি মারো, ফোর্স বেশি। আবার এরিয়াও হচ্ছে ফাংশন অফ মাস, তাই না? একটা মাঠ, ছোট্ট করে একটা টুকরো মাটি কেটে হাতে তোলো আর তার থেকেও বড় টুকরো মাটি কেটে হাতে তোলো, এরিয়া বাড়ছে, ওজনটাও বেড়ে যাচ্ছে। তো এটাও নট এ ফাংশন অফ মাস। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে না, intensive property is nothing but ratio between two extensive property. রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে শুরু করে সব কিছুকে তুমি এভাবেই দুটো কোয়ান্টিটির মধ্যে রেশিও হিসেবে দেখতে পারো। এবার চারটে ভেরি কমন থার্মোডাইনামিক কোয়ান্টিটি আছে, যার মধ্যে দুটো এক্সট্রিনসিক আর দুটো ইন্ট্রিনসিক। সেই ছটা কোয়ান্টিটি দিয়ে আমরা আরও দুখানা কোয়ান্টিটিকে কী বলবো খুঁজে নিই। টোটাল ছটা কোয়ান্টিটির কাজ হচ্ছে গোটা থার্মোডাইনামিক্স। কী কী সেই চারটে কোয়ান্টিটি বা চারটে প্যারামিটার? একটা হচ্ছে মাস, আর এটা হচ্ছে ভলিউম, আর এটা হচ্ছে প্রেশার, আর এটা হচ্ছে টেম্পারেচার। এখন অবশ্য মাসটাকে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি মোলের সাথে, বিকজ দুটো বডির মাস এক হলেও নাম্বার অফ পার্টিকেল সেম নাও হতে পারে, নাম্বার অফ মোল সেম নাও হতে পারে। কিন্তু এই যে ভলিউম আছে স্পেশালি গ্যাসের জন্য, ভলিউমটা ওর নাম্বার অফ পার্টিকেলসের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ অ্যামাউন্ট অফ মাসের উপর ডিপেন্ড করছে না। তাহলে এই চারটে প্যারামিটার দিয়ে আমরা দুটো নতুন জিনিসকে ডিফাইন করতে পারি। সেই দুটো নতুন জিনিস কি? একটা হচ্ছে হিট, একটা হচ্ছে ওয়ার্ক। খেয়াল করে দেখো, এই ভলিউম ইন্টু প্রেশার, এই প্রেশার ইন্টু ভলিউমটা কি?
ফোর্স পার ইউনিট এরিয়া ইন্টু লেংথের কিউব, এরিয়া মানে লেংথের স্কোয়ার, তাহলে ফোর্স ইন্টু লেংথ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা আমার ওয়ার্ক ডান হচ্ছে কিনা। আবার আমরা আগের চ্যাপ্টারে দেখেছি যে টেম্পারেচার ইজ নাথিং বাট ফাংশন অফ কাইনেটিক এনার্জি। টেম্পারেচার ইকুয়ালস টু EK, kinetic energy EK is equals to 3/2 KT, K হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, মানে R/NT, তাই না? তা 3/2 R/N, N মানে নাম্বার অফ মলিকিউলস ইন্টু ক্যাপিটাল T। তাহলে টোটাল এনার্জি, এটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, তাই টোটাল এনার্জি কত হবে? তাই টোটাল এনার্জি মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলসে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ পার্টিকেল। তাহলে টোটাল এনার্জি ইকুয়ালস টু কি হচ্ছে N ইন্টু EK ইকুয়ালস টু 3/2 RT। তাহলে N কি? N হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, তারপরে এটা হচ্ছে মোলের রিপ্রেজেন্টেটিভ, বা এটাকে লেখা যেতে পারে কি 3/2 K ইন্টু NT, তারপরে নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার, দুটোর মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার এনার্জি। তো এটা ইকুয়ালস টু হচ্ছে কি 3/2 K ইন্টু N ইন্টু ক্যাপিটাল T, মানে নাম্বার অফ মোলসের সঙ্গে এটা ডাইরেক্টলি রিলেশনশিপে চলে আসছে। অ্যাকচুয়ালি R/N ছিল, তাহলে এটাকে R/NA করে দিই, তাহলে NA/N, N/NA অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ দ্য স্মল n, নাম্বার অফ মোলস, তাহলে এটাই হচ্ছে 3/2 nRT। তাহলে হিট এনার্জি, এনার্জি ইকুয়ালস টু মাল্টিপ্লিকেশন অফ মোল ইন্টু টেম্পারেচার, আর ওয়ার্ক ইকুয়ালস টু মাল্টিপ্লিকেশন অফ প্রেশার ইন্টু ভলিউম। তাহলে এই 6টা প্যারামিটারকে নিয়ে আমরা নেক্সট দিন থেকে এই ক্লাসটা কন্টিনিউ করব। Okay, so this is the fundamental concepts, fundamental definitions, required definitions for thermodynamics. See you on Thursday, 3 p.m. ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। কারা?